আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি তোমাদেরকে গত ক্লাসে সপ্তম অধ্যায়ের মুদ্রাস্ফীতির উপর আলোচনা করেছিলাম। আজকে মুদ্রাস্ফীতির কারণ, ফলাফল এবং প্রতিকার নিয়ে আলোচনা করব। প্রথমে মুদ্রাস্ফীতি কী? মুদ্রাস্ফীতি হলো এমন একটি অবস্থা, সাধারণত উৎপাদনের পরিমাণ তেমন বৃদ্ধি না পেয়ে যদি অর্থের যোগান বৃদ্ধি পায়। কি? উৎপাদন যদি বৃদ্ধি না পেয়ে অর্থের যোগান যদি বৃদ্ধি পায়, ফলে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে, দাম স্তর বৃদ্ধি পাবে, তাকে বলে মুদ্রাস্ফীতি। তা আমরা শুধু মনে রাখব এই মুদ্রাস্ফীতির কারণ, ফলাফল, প্রভাব, প্রতিকারের বেলা শুধু মুদ্রাস্ফীতির বেলা কি মনে রাখবো? দাম স্তর বৃদ্ধি পাওয়াকে মুদ্রাস্ফীতি বলে। আগের চারটি কথা, উৎপাদন তেমন বৃদ্ধি না পেয়ে অর্থের যোগান যদি বৃদ্ধি পায়, 2, 3 নাম্বার, তো অর্থের যোগান বাড়লে কি হয়? অর্থের ক্ষমতা হ্রাস পায়, ক্রয় ক্ষমতা হ্রাস পায়, আর দাম স্তর বৃদ্ধি পায়। এই চারটার থেকে আমরা মনে রাখবো কোনটা? দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়াকে কি বলে? মুদ্রাস্ফীতি বলে। পাওয়াকে মুদ্রাস্ফীতি বলে। এই কথা মনে রাখলে আমরা কারণ, ফলাফল, প্রভাব সহজে বুঝতে পারবো। কি দাঁড়ালো? মুদ্রাস্ফীতি 4 কথার পরিবর্তে আমরা একটা আনলাম, দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়াকে মুদ্রাস্ফীতি বলে। এটা মাথায় রেখে আমরা কি করব? মুদ্রাস্ফীতির কারণ প্রথমে শুনব। তা মুদ্রাস্ফীতির কারণগুলো নিম্নে। 1 নাম্বার কারণ কি আছে? অর্থের যোগান বৃদ্ধি। 1 নাম্বার আছে অর্থের যোগান বৃদ্ধি। সাধারণত অর্থের যোগান যদি বৃদ্ধি পায়, অর্থের যোগান আবার কিভাবে বৃদ্ধি পায়? কেন্দ্রীয় ব্যাংক যদি নতুন নোট ছাপায়, বিদেশি যারা আছে সেখান থেকে যদি ইনকাম অথবা আয় দেশে আসে, তখন জনগণের হাতে টাকা আসে। জনগণের হাতে যদি টাকা আসে, জনগণের চাহিদা বেড়ে যায়। জনগণের চাহিদা বলতে খাদ্য সামগ্রী বা দ্রব্য সামগ্রীর চাহিদা বাড়ে। এই অবস্থায় কি হয়? দ্রব্যের দাম এমনিতে বেড়ে যায়। তা দ্রব্যের দাম বাড়াকে কি বলে? এই মুদ্রাস্ফীতি বলে। তা কি দাঁড়ালো? অর্থের যোগান যদি বৃদ্ধি পায়। অর্থের যোগান বিভিন্নভাবে বৃদ্ধি পেতে পারে। 1 নাম্বার, কেন্দ্রীয় ব্যাংক যদি নতুন নোট ছাপায় এবং বিদেশ থেকে যদি রেমিটেন্স আসে, এই 2টা কারণ মনে রাখা যদি অর্থের যোগান বৃদ্ধি পায়। 2টা কারণে, কেন্দ্রীয় ব্যাংক, নগদ, নতুন নোট ছাপানো এবং বিদেশি রেমিটেন্স, এই কারণে অর্থের যোগান যদি বৃদ্ধি পায়। অর্থের যোগান বৃদ্ধি পেলে জনগণের আয়, অর্থাৎ জনগণের হাতে টাকা আসে। জনগণের হাতে যদি টাকা আসে, জনগণের হাতে যদি টাকা আসে, এমনিতে কি করে? দ্রব্যের দাম বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পাওয়াকে মুদ্রাস্ফীতি বলে। তাহলে মুদ্রাস্ফীতির প্রধান কারণ হলো কি? অর্থের যোগান বৃদ্ধি। এবার আসি 2 নাম্বার, সরকারি ব্যয় বৃদ্ধি। বর্তমানে অর্থাৎ আধুনিক কালে সরকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অধিক পরিমাণে ব্যয় করে। সরকার যেই পরিমাণে ব্যয় করে, স্বল্পকালে তেমন উৎপাদন বৃদ্ধি হয় না। সরকারের ব্যয়ের কারণে, সরকার যেই জায়গায় ব্যয় করে, তখন এই সরকারি ব্যয়ের যে ব্যয় করার ফলে জনগণের কাছে টাকা চলে আসে, কিন্তু উৎপাদন বাড়ে না। উৎপাদন না বাড়লে জনগণের হাতে যদি টাকা আসে, জনগণের চাহিদা বেড়ে যায়। দ্রব্যের চাহিদা বেড়ে যায়। চাহিদা বেড়ে গেলে দ্রব্যের দাম বৃদ্ধি পায়। দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ার নাম হলো মুদ্রাস্ফীতি। তাহলে কি দাঁড়ালো? সরকারি ব্যয় বৃদ্ধির কারণে কি হয়? মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। এবার 3 নম্বরে দেখি, ব্যাংক ঋণের প্রসার। বাণিজ্যিক ব্যাংক যদি জনগণকে সহজ শর্তে ঋণ বেশি পরিমাণে দিয়ে থাকে, বাণিজ্যিক ব্যাংকগুলো যদি জনগণকে কি করে? সহজ শর্তে বেশি পরিমাণে ঋণ দিয়ে থাকে, এটা হচ্ছে ব্যাংকের ঋণের প্রসার। জনগণের হাতে ঋণ গেলে, অর্থাৎ টাকা আসলে জনগণের দ্রব্যের চাহিদা বাড়ে। দ্রব্যের চাহিদা বাড়লে দ্রব্যের দাম বাড়ে। এই বাড়ার নাম হলো মুদ্রাস্ফীতি। 4 নাম্বার, উৎপাদন হ্রাস। উৎপাদন হ্রাস পেলে, অর্থাৎ দ্রব্য সামগ্রীর উৎপাদন যদি হ্রাস পায়, দ্রব্য সামগ্রীর উৎপাদন হ্রাস পেলে এমনিতে দ্রব্যের দাম বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার নাম হলো মুদ্রাস্ফীতি। এবার 5 নাম্বার, মজুরি ও বেতন বৃদ্ধি। শ্রমিক সংঘ
শ্রমিক সংঘের মাধ্যমে নিয়োগকর্তাকে চাপ সৃষ্টি করে বেতন ও মজুরি বৃদ্ধি করতে পারে। বেতন ও মজুরি যে অনুপাতে বৃদ্ধি করে উৎপাদন কিন্তু সেই অনুপাতে বাড়ে না। উৎপাদন না বাড়লে কিন্তু এখানে মজুরি এবং বেতন বৃদ্ধি করার কারণে জনগণের হাতে অতিরিক্ত টাকা যায়। অতিরিক্ত টাকা যাওয়ার কারণে দ্রব্যের চাহিদা বাড়ে। দ্রব্যের চাহিদা বাড়লে কি হয়? দ্রব্যের দাম বাড়ে। এই দাম বাড়ার নামই মুদ্রাস্ফীতি। এবার প্রত্যক্ষ কর। সরকার যদি দ্রব্যের উপর প্রত্যক্ষ কর ধার্য করে, অর্থাৎ এই কলমের দাম আছে 20 টাকা, এখান থেকে কর নিত আগে 1 টাকা, তো এইবার যদি প্রত্যক্ষ কর বাড়ায় 2 টাকা করে, তাই কলমের দাম হইল কত? 21 টাকা। তাই দ্রব্যের দাম এই প্রত্যক্ষ করের কারণে দ্রব্যের দাম এমনিতে বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পাওয়ার নাম হলো মুদ্রাস্ফীতি। 7 নাম্বার দেখি জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি পেলে দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়, চাহিদা বৃদ্ধি পেলে দাম এমনিতেই বৃদ্ধি পায়। 8 নাম্বার দেখি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হয়। ফসল নষ্ট হয়ে গেলে দ্রব্যের দাম এমনি বৃদ্ধি পায়। তাহলে এছাড়া আরও অনেকগুলো কারণ আছে, আমরা দেখব বইয়ের মধ্যে। তা মুদ্রাস্ফীতির কারণগুলো কি পেলাম? অর্থের যোগান বৃদ্ধি, সরকারি ব্যয় বৃদ্ধি, ব্যাংক ঋণের প্রসার, উৎপাদন হ্রাস ইত্যাদি ইত্যাদি। তো এইবার আসি, এই মুদ্রাস্ফীতি হচ্ছে বৃদ্ধির কারণ। তো যদি মুদ্রাস্ফীতি হয়, এই মুদ্রাস্ফীতি হলে দেশে কি ধরনের প্রভাব পড়বে, অর্থাৎ ফলাফলটা কি দাঁড়াবে? মুদ্রাস্ফীতি কি জিনিস? দ্রব্যের দাম বাড়া। যদি দ্রব্যের দাম বাড়ে তাহলে দেশের উপরে কোন ধরনের প্রভাব পড়বে? এটার নাম হচ্ছে প্রভাব অথবা ফলাফল। তা আমরা দেখি, দ্রব্যের দাম বাড়লে প্রথমে দেখি উৎপাদনের উপর কি প্রভাব পড়ে। উৎপাদনের উপর উৎপাদনের খাত আছে 3টা: 1 কৃষি, শিল্প, সেবা। তো মুদ্রাস্ফীতি হয়েছে কি? দাম বাড়া। দাম বাড়লে দেশে কি অবস্থা হয় এটা দেখি। 1 নাম্বার দেখি কৃষির উপর কি অবস্থা। কৃষি দ্রব্যের উপর যদি মুদ্রাস্ফীতি হয়, কৃষি দ্রব্যের উপকরণের যে হারে দাম বৃদ্ধি পায় তার চেয়ে তার ফসলের দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। উপকরণের দাম যে হারে বৃদ্ধি পায়, ফসলের দাম তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায়। ফসলের দাম বৃদ্ধি পেলে কৃষকরা লাভবান হয়, অর্থাৎ ধনী শ্রেণীর কৃষকরা বেশি লাভবান হয়। 2 নাম্বার শিল্পের ক্ষেত্রে একই। উপকরণের দাম যে হারে বৃদ্ধি পায়, শিল্পের উৎপাদিত পণ্যের দাম তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায়। ফলে শিল্পে বিনিয়োগকারীরা অনেক বেশি মুনাফা অর্জন করতে পারে। সেবা খাতে যেমন ডাক্তার, উকিল ইত্যাদি যারা আছে, মুদ্রাস্ফীতির ফলে ডাক্তার, উকিল এবং যারা সেবা খাতে নিয়োজিত আছেন তাদের মুনাফাও বৃদ্ধি পায়। এইবার দেখি মুদ্রাস্ফীতির আরেকটি ফলাফল অর্থাৎ প্রভাব হলো কর্মসংস্থানের উপর কি প্রভাব পড়ে। কর্মসংস্থান হচ্ছে চাকরিজীবীদের উপর কি প্রভাব পড়ে। মুদ্রাস্ফীতি হলো কি? দাম বৃদ্ধি পাওয়া। যদি মৃদু মুদ্রাস্ফীতি অর্থাৎ অল্প অল্প করে দ্রব্যের দাম বৃদ্ধি পায় তাহলে কর্মসংস্থান সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হয়? অল্প অল্প করে যদি দাম বৃদ্ধি পায়, এই অবস্থায় বিনিয়োগকারীরা অর্থাৎ বিনিয়োগকারীরা বিনিয়োগ বৃদ্ধি করে। বিনিয়োগ বৃদ্ধি করলে কি লাগে? তাদের কি লাগবে? নিয়োগ করতে শ্রমিক লাগবে, অর্থাৎ শ্রমিক লাগার নাম হইল কর্মসংস্থান সৃষ্টি হওয়া। অর্থাৎ কি দাঁড়াইল? মৃদু মুদ্রাস্ফীতির সময় অর্থাৎ অল্প অল্প পরিমাণ যদি দাম বৃদ্ধি পায়, দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায়, কর্মসংস্থান সৃষ্টি হয়। এইবার আসি আয় ও সম্পদ বন্টনের উপর প্রভাব। এর অনেকগুলা কারণ আছে। 1 নাম্বার সীমিত আয়ের লোকের উপর। মুদ্রাস্ফীতির সময় ফলাফলটা কি দাঁড়াইল? মুদ্রাস্ফীতি কি? দাম বাড়া। এই অবস্থায় সীমিত আয়ের লোকের কি প্রভাব পড়ে? মুদ্রাস্ফীতির সময় যদি দাম বাড়ে, দ্রব্যের দাম যদি বাড়ে, যারা সীমিত আয়ের লোক আছে তারা ক্ষতিগ্রস্ত হয়। কারণ ফসলের দাম বৃদ্ধি পেলে তারা আগের তুলনায় কম পরিমাণে খেতে পারে। খ নাম্বার শ্রমিক শ্রেণীরা তারা নির্দিষ্ট পরিমাণ ইনকাম করে, ফসলের দাম বৃদ্ধি অর্থাৎ দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে তারাও ক্ষতিগ্রস্ত হয়। কৃষিজীবী লোকরা, ধনী শ্রেণীর লোকেরা বেশি লাভবান, গরিব শ্রেণীর লোকেরা ক্ষতিগ্রস্ত হয়। ক্রেতা ও ভোগকারী মুদ্রাস্ফীতির সময় অর্থাৎ দাম বাড়াকে মুদ্রাস্ফীতি বলে। ক্রেতা এবং ভোগকারী তারা ক্ষতিগ্রস্ত হয়। এবার আসি ঋণদাতা ও ঋণ গ্রহীতা। মুদ্রাস্ফীতির সময় ঋণ গ্রহীতা লাভবান হয়, ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়। তারপরে আছে কি? উৎপাদনকারী ও ব্যবসায়ী। দ্রব্যের দাম বাড়লে উৎপাদনকারীরা কি হয়? লাভবান হয়।
এবার করদাতারা মুদ্রাস্ফীতির সময় লাভবান হয়। তা আমরা মুদ্রাস্ফীতির কারণ শিখলাম, ফলাফল শুনলাম। এইবার আছে কি এই ফলাফল, এবার কিভাবে এই যে দ্রব্যের দাম বৃদ্ধি পায় এটা কিভাবে প্রতিকার করা যায়, প্রতিরোধ করা যায়, দ্রব্যের দাম যেন বেশি হারে বৃদ্ধি না পায়। এইটা হচ্ছে মুদ্রাস্ফীতি প্রতিকারের উপায়। অনেকগুলো উপায় আছে। 1 নম্বর হচ্ছে আর্থিক নীতি, 2 নম্বর হচ্ছে রাজস্ব নীতি, 3 নম্বর হচ্ছে প্রত্যক্ষ কার্যক্রম নীতি। তা আর্থিক নীতিতে দেখি, আর্থিক নীতিতে প্রথম আছে ব্যাংক হার পরিবর্তন। ব্যাংক হারটা হইল কি, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে হারে ঋণ দিয়ে থাকে তার নাম হইল ব্যাংক হার। এই ব্যাংক হার, মুদ্রাস্ফীতি হচ্ছে দাম বাড়া, তা দাম বাড়লে ব্যাংক হারে পরিবর্তন করে দামটা কিভাবে কমাইব, কেন্দ্রীয় ব্যাংক কী করে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে হারে ঋণ দিয়ে থাকে এটার নাম হচ্ছে ব্যাংক হার। দেশে যদি দ্রব্যের দাম ঊর্ধ্বগতি থাকে তখন কেন্দ্রীয় ব্যাংক তাদের ব্যাংক হারের পরিমাণ কি করে, আগের থেকে পরিবর্তন করে বৃদ্ধি করে দেয়। বৃদ্ধি করে দিলে বাণিজ্যিক ব্যাংকগুলো কি করতে পারে না, বেশি পরিমাণে জনগণকে ঋণ দিতে পারে না। জনগণকে যদি বেশি পরিমাণে ঋণ না দেয় জনগণের টাকা কমবে। জনগণের টাকা কমলে জনগণ কি করবে, জনগণের চাহিদা কমে যাবে। জনগণের চাহিদা কমলে দ্রব্যের দাম এমনিতে কমে যাবে। দ্রব্যের দাম কমার নাম হলো কি মুদ্রাস্ফীতি প্রতিকার হওয়া বা মুদ্রাস্ফীতি কমে আসা। এবার খ নম্বরে শুনি খোলা বাজারে ঋণপত্র বিক্রয়। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতির সময় অর্থাৎ দ্রব্যের দাম বৃদ্ধির সময় খোলা বাজারে ঋণপত্র বিক্রি করে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে একটা নির্দিষ্ট সুদের হার দিয়ে, অর্থাৎ বেশি পরিমাণে সুদের হার ধার্য করে দিয়ে খোলা বাজারে ঋণপত্র বিক্রি করে। সুদের হার যখন বৃদ্ধি পায় তখন জনগণ কি করে, ওই ব্যাংক থেকে খোলা বাজার থেকে ঋণপত্র ক্রয় করে তাদের টাকাগুলা বাণিজ্যিক ব্যাংক কী করে সংগ্রহ করে নেয়। টাকাগুলো যদি কমে যায় দ্রব্যের চাহিদা কমে, দ্রব্যের চাহিদা কমলে কি করে, দ্রব্যের দামও কমে যায়। এবার নগদ রিজার্ভের অনুপাতের পরিবর্তন। যখন দেশে মুদ্রাস্ফীতি চলে তখন কেন্দ্রীয় ব্যাংক কী করে, নগদ রিজার্ভের হারের অনুপাত পরিবর্তন করে। সমস্ত বাণিজ্যিক ব্যাংক যেমন জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলা প্রতিষ্ঠা হওয়ার সময় কার কাছ থেকে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে নির্দিষ্ট পরিমাণে কিছু টাকা রাখে। এটা হচ্ছে নগদ রিজার্ভ ফান্ড রাখে। যখন দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয় তখন কেন্দ্রীয় ব্যাংক এই রিজার্ভ ফান্ডের পরিমাণ বৃদ্ধি করে। তখন বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ফান্ড দিতে গেলে জনগণের কাছ থেকে যে ঋণ দিছে এই ঋণ কি করে তারা জোরে বিভিন্ন কৌশলে নিয়ে নেয়। জনগণের কাছ থেকে টাকা চলে গেলে জনগণের চাহিদা কমে, চাহিদা কমলে দাম কমে, দাম কমলে মুদ্রাস্ফীতি হ্রাস পায়। তারপরে আছে রাজস্ব নীতির মধ্যে। রাজস্ব নীতির মধ্যে আছে কি, সরকারি ব্যয়। সরকার কি করে, বিভিন্ন উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল খাতে ব্যয় করে থাকে। সরকার যে হারে ব্যয় করে সেই হারে উৎপাদন হয় না। তা সরকার যদি ব্যয় করে, সরকার যেটা ব্যয় করে এটা জনগণের জন্য আয়। সরকার তখন কি করব, যে সময় মুদ্রাস্ফীতি চলে সরকার তখন সরকারি ব্যয় হ্রাস করবে। সরকারি ব্যয় হ্রাস করলে জনগণের ইনকাম কমবে, জনগণের ইনকাম করলে চাহিদা কমে, চাহিদা কমলে দাম কমে, দাম কমলে মুদ্রাস্ফীতি হ্রাস পায়। বিভিন্ন ধরনের কর আরোপ করে জনগণের উপর, জনগণ থেকে টাকা সংগ্রহ করে নিলে মুদ্রাস্ফীতি হ্রাস পাবে। তারপরে কি করছে, সরকারি ঋণ। সরকার মুদ্রাস্ফীতির সময় বাণিজ্যিক ব্যাংক এবং জনগণের কাছ থেকে বিভিন্নভাবে ঋণ নিয়ে জনগণের হাত থেকে এবং ব্যাংক থেকে টাকা তারা সংগ্রহ করে নেয়। জনগণ এবং ব্যাংক থেকে টাকা চলে গেলে দ্রব্যের চাহিদা কমে, দ্রব্যের চাহিদা কমলে দাম কমে, দাম কমলে মুদ্রাস্ফীতি কমে। এবার আসি প্রত্যক্ষ কার্যক্রম। প্রত্যক্ষ কার্যক্রম হচ্ছে মুদ্রাস্ফীতি কমানোর লেগে, অর্থাৎ দ্রব্যের দাম কমানোর লেগে কী করতে হইব, উৎপাদন বাড়াইতে হইব। উৎপাদন যদি বাড়ায় দ্রব্যের দাম এমনিতেই কমে। তারপরে কি করতে হইব, আমদানি বৃদ্ধি করতে হইব। যদি দেশীয় উৎপাদন দ্বারা দেশের জনগণের চাহিদা মেটানো না যায় তাহলে কি করতে হইব, বিদেশ থেকে আমদানি করতে হয়। বিদেশ থেকে আমদানি করলে দ্রব্যের দাম এমনি কমবে। তারপরে দেখি দাম নিয়ন্ত্রণ। যদি দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সরকার যদি অনেক বেশি দাম থাকে সরকার একটা নির্ধারিত দাম নির্ধারণ করবে, এর উপরে কেউ দাম নিতে পারবে না। দাম যদি একটা নির্ধারিত থাকে এর উপরে দাম না নিতে ফলে দ্রব্যের দাম আর বাড়লো না, মুদ্রাস্ফীতি এইভাবেই হ্রাস পাবে। তারপরে হচ্ছে মজুরি নিয়ন্ত্রণ।
ওই শ্রমিক সংঘ ইত্যাদি কারণে যদি মজুরি বৃদ্ধি করতে চায়, শ্রমিক সংঘকে সরকার চাপ প্রয়োগ করে মজুরি একটা নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট একটা মজুরি ধার্য করে দেবে। তাই ঠিক আছে, সবাই ভালো থাইকো, ভালো করে লেখাপড়া করো, এই মান্থলি পরীক্ষায় সবাই অ্যাটেন্ড করবা ইনশাআল্লাহ।